নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। ভোটের আগে ডিজিটাল প্রচারের রণকৌশল ঠিক করতে বৈঠক। দলের সব স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠক তৃণমূলের সাইবার সংগঠন ফ্যামের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই চলবে। রবিবার বৈঠক থেকে ঠিক কী বার্তা দেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, নজর সেদিকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মহাযুদ্ধের রণকৌশল ঠিক করতে মাঠে নেমে পড়েছে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠন মজবুত করতে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, ২০২৬-এর রোড ম্যাপ ঠিক করতে রবিবার পাটুলিতে বৈঠক করল তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম ফ্যাম। বৈঠকে যোগ দেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আইটির সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদদের পোস্টারে ৬ লাখ ছিল গোটা এলাকা। ফ্যামের পক্ষ থেকে দলীয় নেত্রী অভিষেকের ছবিতে ছেয়ে ফেলা হয় পুরো অঞ্চল। আগামী দিনে রাজনৈতিকভাবে পথ চলার পাশাপাশি বিরোধীদের মোকাবিলায় সোশ্যাল মিডিয়া টিমের করণীয় কি তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলবে বলে এদিন বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী সহ দলের অন্যান্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ অনুযায়ী আমরা চলি, তার যে ফিলোসফি আমরা চলি, সেই ফিলোসফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষকে, অর্থাৎ মানুষই সব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। দলকেও সেভাবে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা অভিষেক নিয়েছে। ফলে অভিষেক তো অধিনায়ক তো বটেই, এবং এই ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার সব থেকে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে সব থেকে অর্গানাইজড গ্রুপ, এবং এরা বিজেপি সিপিএম এর যে মিথ্যাচার, যে অভিযোগ, যে কুৎসা, তার বিরুদ্ধে এরা লড়াই করছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ২০২৬-কে পাখির চোখ করে এখন থেকেই লড়াই নেমে পড়ল ফেম, অর্থাৎ ভয়হীন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষ যাই পায়, যাতে পেতে পারে তার ব্যবস্থা করা, এই সমস্যায় তুলে ধরবে তাদের এই সোশ্যাল মিডিয়ায়। তাই রাজ্য জুড়ে সমস্ত যারা এই সদস্যরা, যারা সোশ্যাল মিডিয়ায় ফেমের অধীনে যারা রয়েছে, তাদেরকে ডেকে নিয়ে সেই সম্মেলন, এবং সম্মেলন থেকে একটাই লক্ষ্য, যে একদিকে সরকারের পরিকল্পনা, পাশাপাশি বিরোধীদের কুৎসার জবাব, এবং ২০২৬-কে লক্ষ্য রেখে মাথায় রেখে আবারও বিপুল সংখ্যক ভোটে যাতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস, সেদিকেই এগিয়ে নিয়ে যাওয়া তাদের প্রচারকে সেভাবেই তুলে ধরা। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত পলাতক ব্যবসায়ী মেহুল চেকসিকে বেলজিয়ামে দেখা গিয়েছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই দাবিকে ঘিরে আলোড়ন তৈরি হয়েছে। ফেরার ওই গুজরাতি ব্যবসায়ীকে ভারতে প্রত্যর্পণে বেলজিয়াম সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে দফায় দফায় ঋণ নিয়ে বিদেশে পালিয়ে আত্মগোপন করে রয়েছেন গুজরাতের হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। প্রায় ১৩,৮৫০ কোটি টাকার তছরূপে প্রধান অভিযুক্ত মেহুল। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার শুরুর চেষ্টা করেও ব্যর্থ হয় ভারতের গোয়েন্দারা। ভারত সরকারের এই ব্যর্থতাকে কেন্দ্র করে দেশীয় রাজনীতিতে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের সংঘাত তৈরি হয়। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় গা ঢাকা দেন তিনি। সেখানকার নাগরিকত্বও পেয়ে যান। সেখান থেকে ভারতে ফেরানো যায়নি মেহুলকে। ২০২৩ সালে অ্যান্টিগা ও বারবুডায় বিচার বিভাগ মেহুলের আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দেয় তাকে দেশ ত্যাগে বাধ্য করা যাবে না। স্বভাবতই মেহুলকে ভারতে ফেরানোর পথ বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি তাকে বেলজিয়ামে দেখা গিয়েছে বলে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস দাবি করেছে। মেহুলের স্ত্রী বেলজিয়ামের নাগরিক হওয়ার সুবাদে তার সে দেশে থাকার বৈধ অনুমতিও মিলে যায়। ভারতের সিবিআই ও ইডি মেহুলকে ভারতে ফেরাতে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছিল। এবার বেলজিয়ামে তার হদিশ মেলায় এবার মেহুলের প্রত্যর্পণে নতুন করে উদ্যোগী হয়েছে ভারত। কলকাতা টিভি। কংগ্রেস সাংসদ শশী থারুরকে ঘিরে কংগ্রেসের অন্দরমহলে বিতর্ক আর থামার লক্ষণ নেই। বিমানে শশী তার সহযাত্রী বিজেপি সাংসদের সঙ্গে তোলা সেলফি ভাইরাল হতেই ফের অস্বস্তিতে কংগ্রেস। শশীর দলত্যাগ নিয়ে সম্প্রতি তৈরি হওয়া জল্পনায় ওই ভাইরাল ছবিও তার সঙ্গে গেরুয়া সাংসদদের মন্তব্যে বাড়তি মাত্রা জুড়ে দিয়েছে।
দল তাকে কাজে না লাগালে বিকল্প পথ খুঁজতে হবে। সম্প্রতি সমাজ মাধ্যমে এক পডকাস্টে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। প্রত্যাশিত কারণেই তাতেই বিড়ম্বনায় পড়েছিল এআইসিসি। সেই থেকেই জল্পনা শুরু। কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে আঁচ করতে পেরে তৎপর হয়ে ওঠে বাম ও বিজেপি নেতারা। কেরলের বাম ও বিজেপির একাধিক নেতা তাঁদের দলে শশীর স্বাগত বলেও বার্তা দেন। পরিস্থিতি ক্রমে ঘোরালো হয়ে উঠছে দেখে কেরলের আরেক সাংসদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লিতে শশীর সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও যে চিড়ে ভেজেনি তার আভাস মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে, যেখানে বিমানের মধ্যে সেলফিতে এক ফ্রেমে দেখা যায় শশী থারুর এবং ওড়িশার বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডেকে। কংগ্রেস সাংসদের সঙ্গে ছবি শেয়ার করে বিজেপি সাংসদ দেখেন, অবশেষে আমরা একই পথে যাত্রা করছি। তাতেই শশীকে নিয়ে ফের বিতর্ক। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি শশী কংগ্রেস ছেড়ে পদ্মমুখী? এর জবাব মেলেনি শশীর কাছ থেকে। তবে দীর্ঘদিন রাজ্যসভার সদস্য ও এআইসিসির অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে শশীর বিরোধিতা দীর্ঘদিনের। প্রদেশ নেতৃত্ব বস্তুত শশীকে একঘরে করে রেখেছে। এর আগে কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েও শশী গান্ধী পরিবারের বিরাগভাজন হয়েছিলেন। কলকাতা টিভি। নোট বিতর্কে দিল্লি হাইকোর্টে বিচারপতি যশবন্ত ভার্মা ঘর ভর্তি পোড়া নোটের স্তূপ, নজিরবিহীনভাবে ফুটেজ সহ তদন্তের রিপোর্ট আপলোড শীর্ষ আদালতের। বিচারপতি ভার্মার সম্পর্কে অভিযোগের তদন্তে কমিটি গঠন সুপ্রিম কোর্টের। বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা অস্বীকার বিচারপতি যশবন্ত ভার্মার। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে পোড়া টাকার পাহাড়, নজিরবিহীনভাবে ফুটেজ সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট। শনিবার শীর্ষ আদালতে পেশ করা হয় 25 পাতার রিপোর্ট। অন্যান্য তথ্যের সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও ছিল সেই রিপোর্টে। সুপ্রিম কোর্টের কাছে আগুন লাগার দিনের ফুটেজ সহ রিপোর্ট পেশ করে দিল্লি হাইকোর্ট। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরে কলেজিয়ামের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাদের সিদ্ধান্তে তদন্তে উঠে আসা যাবতীয় তথ্য, নথি এবং ছবি জনসাধারণের সামনে তুলে ধরল দেশের সর্বোচ্চ আদালত। দিল্লি হাইকোর্টের পাঠানো রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল শীর্ষ আদালত। তবে বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে কত টাকা উদ্ধার হয়েছে সেই তথ্য এখনো প্রকাশ্যে আনা হয়নি। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। পুরোটাই চক্রান্ত চলছে, বদনাম করতে পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি বিচারপতি ভার্মার। অন্যদিকে টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতি যশবন্ত ভার্মার ফোন কলের তথ্য চেয়ে পাঠালো দিল্লি হাইকোর্ট। দিল্লি পুলিশের কাছ থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। বিচারপতি ভার্মার বাংলোয় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, কারা তার দায়িত্বে ছিলেন সেই তথ্য দিতে বলা হয়েছে পুলিশকে। আগুন লাগার দিন খবর পেয়ে কোন দমকল কর্মীরা প্রথম বিচারপতির বাড়িতে পৌঁছেছেন তাদের তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। গত 6 মাসে বিচারপতির ফোন থেকে কাকে কাকে ফোন করা হয়েছিল, কি ফোন তার কাছে এসেছিল তার বিশদ তথ্য চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ভার্মার সম্পর্কে ওঠা অভিযোগের তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাতে রয়েছেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল লাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জিএস সান্দাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। তদন্ত সম্পূর্ণ না হওয়া অবধি বিচারপতি ভার্মাকে বিচার সংক্রান্ত কোনো কাজ না দেওয়ার নির্দেশ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। এই 3 সদস্যের কমিটি কি সিদ্ধান্তে আসে, শেষ পর্যন্ত কি কি রিপোর্ট প্রকাশ করে তদন্ত কমিটি, সেই দিকেই তাকিয়ে সারা দেশ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার। রবিবার ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার আহ্বায়ক আক্তার। শনিবার বিকালে সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার চলাকালীন হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে এবং এই ঘটনায় মাহবুর রহমান শান্ত নামে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। শাহপরান থানায় মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের আর্জি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী ইউনূস বৈঠক কি হবে? মোদীর সাক্ষাতে ইউনূস অনুরোধ বিবেচনায়, এমনই বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শহরে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসতে চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরফে আগেই আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ এসেছে নয়াদিল্লিতে। এহেন অনুরোধ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছলেও ভারত সরকার বিষয়টি বিবেচনা করে দেখছে। সংসদীয় বৈঠকে এমনই জানান বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। শনিবার বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠক ছিল। কমিটিতে কেসি বেণুগোপাল, মনীষ তিওয়ারি প্রমুখ কংগ্রেস সদস্যরা বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চান এ ব্যাপারে ভারত কি পদক্ষেপ নিচ্ছে। সেই প্রশ্নের জবাবেই জয়শঙ্কর জানান, ঢাকার দাবি হিন্দুদের ওপর হামলা রাজনৈতিক হিংসা, সেগুলি ধর্মীয় কারণে ঘটানো হয়নি। জয়শঙ্কর বলেন, ভারত সরকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখে চলেছে এবং এই সংক্রান্ত উদ্বেগ উত্থাপিত হয়েছে। ভবিষ্যতেও সরকারের এই প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। বৈঠকে বিদেশমন্ত্রী আরও দাবি করেন, পাকিস্তানের দৃষ্টিভঙ্গির জন্য সার্ক নিষ্ক্রিয় হয়ে রয়েছে, তাই ভারত বিমস্টেককে শক্তিশালী করার চেষ্টা করবে। থাইল্যান্ডের ব্যাংকক শহরে 2রা থেকে 4 এপ্রিল বসছে বিমস্টেকভুক্ত দেশগুলির বৈঠক। বাংলাদেশ, ভারত ছাড়াও বিমস্টেক গোষ্ঠীতে রয়েছে ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সংখ্যালঘুদের ওপর লাগাতার নির্যাতন, উগ্র ইসলামপন্থীদের বারবারন্ত, সন্ত্রাসবাদীদের উত্থান নিয়ে উদ্বেগে সারা বিশ্ব। পাল্টেছে ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণও। বাংলাদেশে পালাবদলের পর মোদী ইউনূসের মুখোমুখি কোনো বৈঠক হয়নি। ইউনূস অনুরোধে আসন্ন বিমস্টেক সম্মেলনের ফাঁকে সেই বৈঠক কি হবে? বাংলাদেশ তো অনুরোধ করেইছে, তবে ভারত নানা সম্ভাবনা খতিয়ে দেখছে। মোদীজি বৈঠকে রাজি হলে বাংলাদেশের আমজনতা সেটা কিভাবে দেখবেন? প্রশ্ন সেটাও। আবার বসতে রাজি না হলে মোদীর বিশ্বগুরু ইমেজ কি ফিকে হবে? প্রশ্ন এটাও। তবে চলতি মাসের শেষ দিকে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছবে ভারত। সূত্র মারফত এমনই খবর। কলকাতা টিভি। শান্তি বৈঠকের ঠিক আগে ইউক্রেনের কিভে রাশিয়ার বড়সড় হামলা। রাশিয়ার ব্যাপক ড্রোন হানায় নিহত একজন শিশু সহ 3 জন ব্যক্তি, আহত হয়েছেন অন্তত 10 জন, এমনটাই দাবি ইউক্রেনের। এই পরিস্থিতিতে সৌদি আরবের রিয়াধে রবিবারই নবপর্যায়ের শান্তি বৈঠক। এই বৈঠকে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিদের আলাদাভাবে কথা বলার সম্ভাবনা। আমেরিকার মধ্যস্থকারীদের সঙ্গে ফের রাশিয়ার হামলায় শান্তি বৈঠক নিয়ে উঠেছে বড়সড় প্রশ্নচিহ্ন। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি লাগু করতে তৎপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে দফায় দফায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথাও বলেছেন তিনি। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোন আলাপ হয়েছে ট্রাম্পের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি আলোচনা চলার মাঝেই শান্তি বৈঠকের ঠিক আগে ইউক্রেনের কিভে বড়সড় হামলা চালালো রাশিয়া। ব্যাপক ড্রোন হানায় মৃত্যু হলো একাধিকের, আহত বহু। সৌদি আরবের রিয়াধে শান্তি বৈঠকের আগে হামলার ঘটনায় শান্তি প্রক্রিয়া কতদূর এগোবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেনের যতটুকু অগ্রগতি হয়েছিল তাও খোয়া যাচ্ছে। রাশিয়ার পাল্টা হানায় কুরস্ক ছেড়ে পালায় ইউক্রেন সেনা। বিরাট সংখ্যক ইউক্রেনীয় সেনা রাশিয়ার হাতে বন্দীও হয়েছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাশিয়া আগে বলেছিল ইউক্রেনের সেনারা অস্ত্রসহ আত্মসমর্পণ করলে তাদের প্রাণে মারা হবে না। প্রাণে না মারার অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ঠিক কত সেনা রাশিয়ার হাতে ধরা পড়েছে, তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা এখনো পরিষ্কার নয়। রাশিয়া ইউক্রেনের 30 দিনের আংশিক যুদ্ধবিরতি প্রক্রিয়া যখন চলছে, তখনই ফের যুদ্ধক্ষেত্রে বাড়তি হামলা ও তৎপরতা সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। এখন সময় আরো একটি বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার থেকে তুরস্ক জুড়ে বিক্ষোভ। রাস্তায় সন্ত্রাসবাদ বরদাস্ত হবে না, কড়া হুঁশিয়ারি তুরস্ক প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগানের। শাসানি উপেক্ষা করেই এরদোগানের পদত্যাগের দাবিতে ইস্তানবুলের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ। ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক। রিপাবলিকান পিপলস পার্টির ইমামোগলুকে ঘুষ ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগে বুধবার গ্রেপ্তার করে পুলিশ। ইমামোগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। শহরের মেয়রের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু করে সমর্থকরা। ইমামোগলুর গ্রেপ্তারের বিরোধিতায় টানা 4 দিন ধরে প্রতিবাদ চলছে ইস্তানবুলে। প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি দিয়েছেন, রাস্তায় জঙ্গিপনা বরদাস্ত করা হবে না।
সেই শাসানি উপেক্ষা করে তুরস্কের ইস্তানবুলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। শুরু হয়েছে এরদোগানের পদত্যাগের দাবি। গত এক দশকে তুরস্কের রাস্তায় এত বড় মাপের বিক্ষোভ আর হয়নি। আঙ্কারা ও পশ্চিম উপকূলীয় শহর ইজমিরেও পুলিশ বিক্ষোভকারীদের উপর জল কামান ও কাঁদানি গ্যাস প্রয়োগ করেছে বলে জানা গিয়েছে। অন্তত 40টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়েছে। বিক্ষোভ দমন করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তুরস্ক প্রশাসন। বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতেও সব ধরনের জমায়েতের উপর 5 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 22 বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোগান। 2028 সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ক্ষমতার মেয়াদ নিয়ে আইনি বাধা থাকায় সংবিধান পরিবর্তন ছাড়া 2028 সালে আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না তিনি। ইমামোগলু সেখানে বিরোধী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থির হয়েছে। এই অবস্থায় ইমামোগলুর গ্রেপ্তারিকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন বিক্ষোভরত জনতা। তাই ইমামোগলুর মুক্তির দাবিতে দেশজোড়া প্রতিবাদের ডাক। কলকাতা টিভি। বিরোধী শূন্য উত্তর দমদম পুরসভা। সিনিয়রদের ছড়িয়ে ঘোরানোর মানসিকতাকে দুষে তৃণমূলে যোগ দিলেন উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল। 2022 সালের পুরভোটে 34 ওয়ার্ড বিশিষ্ট উত্তর দমদম পুরসভার 33টি ওয়ার্ডেই তৃণমূলের দখলে যায়। মাত্র 15 নম্বর ওয়ার্ড জিতে নেয় সিপিএম। সেই ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল। 26 বিধানসভা ভোটের আগে নিঃসন্দেহে এক বড় বদল। আমি যেই দলের থেকে অ্যাকচুয়ালি আমি জিতে এসেছিলাম, কিন্তু তারা মূলত তাদের দলের মধ্যে একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে সিনিয়র আর জুনিয়র। এই বিষয়টা তারা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। নতুনদেরকে সুবিধা দিচ্ছেন, কাজ করার সুযোগ করছেন, কিন্তু আবার তাদেরকে কাজ করার জন্য পেছন দিক থেকে ছুরি ঘোরাচ্ছে। তো সেই জিনিসটা আমি কোনো রকমভাবে আপোষে মেনে নিতে পারিনি। তাই যারা আমাকে বাইরে থেকে সহযোগিতা করেছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং আমাদের পৌরপ্রধান মহাশয় বিধান বিশ্বাস সর্বসময় আমার পাশে থেকেছেন। ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমার সবসময় সহযোগিতা করেছেন। তাই জন্য আজকে আমি তার সাথে দিদির অনুপ্রেরণায় আমি আজকে এই দলে যোগ দিই। গোটা রাজ্যটাই বিরোধী শূন্য, মানুষ কিন্তু ওদের পক্ষ নয়। সেটা যারা আছেন এখনো জনপ্রতিনিধি, যারা বিরোধীতে আছেন, তারা বুঝতে পারছেন। তো এখানে আমাদের সন্ধ্যাও অত্যন্ত ভালো, ছোট একটি মেয়ে, বয়সে অনেক কম, ছোট। ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে যেরকমভাবে সবার সহযোগিতার প্রয়োজন হয়, সেটাও নিজেই বলল। উচ্চ মাধ্যমিকে চাকরি প্রার্থীদের অবস্থান 1000 দিনে পড়ল। নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন উচ্চ মাধ্যমিক চাকরি প্রার্থীরা। রবিবার মঞ্চে বিক্ষোভের পাশাপাশি শহীদ মিনার পর্যন্ত মিছিল করেন চাকরি প্রার্থীরা। দীর্ঘদিনের অবস্থান চলাকালীন যে কজন চাকরি প্রার্থী নানা কারণে মারা গেছেন, তাদের প্রতি আন্দোলন মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাদের নিয়োগের দাবি অবিলম্বে পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত উচ্চ মাধ্যমিক চাকরি প্রার্থীরা। সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আমরা ন্যায্য দাবি নিয়ে লড়াইয়ের পথে নেমেছি। আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা ধর্ণা মঞ্চ অনশন শুরু করেছি, অনশন মঞ্চ শুরু করেছি, তারপর আমরা ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ শুরু করেছি। আমরা জানি আমাদের এই লড়াই জিততেই হবে। আমাদের পিছনে ফিরে তাকানোর কিছু ব্যাপার নেই। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের বয়সগুলো চলে গেছে, তাই আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা 11 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি। তাই আমাদের এই লড়াই জিততেই হবে। এ লড়াই মরণপণ, এ লড়াই মরণ বাঁচন লড়াই, এ লড়াই আমাদেরকে জিততেই হবে। আমরা জিতবই। সব ম্যাডামের হাতে, সব ম্যাডামের হাতে যদি হয়। আপার প্রাইমারিতে সাদা খাতায় অনেকের চাকরি হয়েছে, ওয়েমার সিটের গন্ডগোল আছে। 11-12 সালে পরীক্ষায় নম্বরের ডিজিটের প্রচুর গন্ডগোল হয়েছে। ধরুন কেউ 45 পেয়েছে, 54 হয়ে গেল, মানে ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এরকম হয়েছে প্রচুর। তা সেই জায়গা থেকে যদি এইভাবে চাকরি হয়, তাহলে ম্যাডামের হাতে কাদের ভবিষ্যৎ নির্ভর করছে। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।